আসসালামু আলাইকুম। তো ভাইয়া আমরা আজকে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 আমরা দ্বিতীয় ক্লাস আমরা শুরু করে দেব কোষ বিভাজনের। তো তোমরা সুন্দরভাবে অ্যাটেনশন সহকারে সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিবা। আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম আমরা হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিস এই দুইটা পার্ট আমরা কভার করছিলাম। আজকে আমরা লাস্ট পার্টটা আমরা কভার করব, সেটা হচ্ছে মিওসিস পার্টটা আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কভার করে নেব। আর ভাইয়া যতটুকু নোট ডাউন করে দিচ্ছে, যতটুকু কথা বলতেছে, যতটুকু বলতেছে যে এগুলো পার্ট অনেক গুরুত্বপূর্ণ, ওগুলো আবার অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তোমরা কভার করে নিবা আশা করা যায়। আর আমরা এই চ্যাপ্টারটা আমরা আজকে ক্লোজ করে দেবো, সমস্যা নেই। তো চ্যাপ্টারটা আমরা শুরু করি। আমরা কথা বলবো না, সুন্দরভাবে ক্লাসটা সুন্দরভাবে আমরা মনোযোগ সহকারে করে নেব, ঠিক আছে? তো মায়োসিস, ঠিক আছে না? মায়োসিসে আমরা চলে আসলাম। তো মায়োসিসে আরেকটা নাম কে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে না? রিডাকশনাল সেল ডিভিশন বলা হয়। তো এখান থেকে আমাদের এতটুকুর মধ্যে পড়তে হবে যে মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে মায়োসিস কোথায় ঘটতে পারে? মায়োসিস ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটতে পারে, ঠিক আছে না? অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে ঘটতে পারে। এ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে দুভাবে বিভক্ত হয় এবং বিভক্তির ফলে সৃষ্ট 4টি কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে? অর্ধেক থাকে। তাই একে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আর তাই এ প্রকার কোষ বিভাজনকে কি বলা হয়? মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এ প্রক্রিয়া নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হতে পারে। যে কোষ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে না? যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় মাতৃকোষে ক্রোমোজোম অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি আবদ্ধ কোষের সৃষ্টি করে, তাকে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। তো এখান থেকে এতটুকুর মধ্যে পড়তে হবে। সহজভাবে বলা যায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি আবদ্ধ কোষের সৃষ্টি হয় এবং নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাকে মায়োসিস প্রক্রিয়া বলে। তো এখান থেকে সংজ্ঞাটা থেকে এভাবে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কয়টি আবদ্ধ কোষ সৃষ্টি হয়? 4টি আবদ্ধ কোষ সৃষ্টি হয়। এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি সমান থাকে না অর্ধেক থাকে? অবশ্যই অর্ধেক এখানে থাকতে পারে অথবা 1/2 আকারে থাকতে পারে। এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের কোথায় ঘটতে পারে? যে জনন মাতৃকোষে ঘটতে পারে। সেটা ডিপ্লয়েড ক্ষেত্রে, ডিপ্লয়েড মানে 2n সংখ্যক ক্রোমোজোম যেখানে বিদ্যমান তাকে বলা হয় ডিপ্লয়েড। আর হ্যাপ্লয়েড উদ্ভিদের কোথায় ঘটতে পারে? জাইগোটে ঘটতে পারে। এই দুটো কথা এখানকার মানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তো এখান থেকে আমাদের এতটুকু মুখস্থ করে নিব এবং সংজ্ঞাটা এখান থেকে মুখস্থ করে নিব যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়ার কয়বার বিভাজিত হয়? 2 বার, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তাকে কি বলা হয়? মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলানো হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে ধুমধাম। এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। নেক্সট আমরা চলে আসি যে আবিষ্কার এবং নামকরণ। আবিষ্কার এবং নামকরণ থেকে এতটুকু আমরা পড়ে নেব যে বিজ্ঞানী বেন্ডা, ঠিক আছে না? ইভিএন বেন্ডা এবং হাউসার অ্যাসকারিস কৃমির গ্যামেট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে আবিষ্কার করেন 1843 সালে। এই যে স্টাসবুর্গার 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোম হ্রাসমূলক হিসাবে লক্ষ্য করেন এবং ফারমান, ঠিক আছে না? ফার্মার এবং মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলে গণ্য করা হয় এবং বোভেরি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গের মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। পরবর্তীতে এই মায়োসিসকে বলা হয় মিওসিস নামে অভিহিত করানো হতে পারে। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে অ্যাসকারিস কৃমির হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে ক্রোমোজোম আবিষ্কার করে বা মায়োসিস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কোন দুইটা বিজ্ঞানী? একটা হচ্ছে বেন্ডিন, একটা হচ্ছে একটা হাউসার হতে পারে, ঠিক আছে না? সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড সেটা অবশ্যই কি এন সংখ্যক ক্রোমোজোম থাকবে, অর্থাৎ হ্যাপ্লয়েড হিসেবে অবস্থান করতে পারে। এবং পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন কোন বিজ্ঞানী? স্টাসবুর্গার লক্ষ্য করেন এবং ফার্মার এবং মুর হচ্ছে কি এই সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামে অভিহিত করেন। অর্থাৎ সর্বপ্রথম গোলকৃমি, ঠিক আছে না? সর্বপ্রথম গোলকৃমি জননাঙ্গের মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এখান থেকে এতটুকু আমাদের পড়লে একদম হয়ে যাবে এবং আবার সেই মায়োসিসকে আবার মিওসিস নামে অভিহিত করা হয়। এবং কোথায় ঘটতে পারে সেটা? মায়োসিস প্রক্রিয়াটা কোথায় ঘটতে পারে? মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে সম্পূর্ণ হয়। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন ডিরেক্ট চলে আসবে এমসিকিউতে যে হচ্ছে মায়োসিস প্রক্রিয়া কোথায় সম্পূর্ণ হয়? জনন মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে। কখনো কখনো সেটা দৈহিক কোষে সম্পূর্ণ হয়। সর্বদা 2n সংখ্যক ক্রোমোজোম এখানে বিশিষ্ট থাকতে পারে। নিম্নশ্রেণী হ্যাপ্লয়েড জীবের মিওসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণী হ্যাপ্লয়েড জীবের মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষের সৃষ্টিকালে সম্পূর্ণ হতে পারে। এখান থেকে ভার্সিটি বা মেডিকেলে এভাবে ঘুরায় পেঁচায় কোশ্চেন চলে আসবে যে নিম্ন শ্রেণী হ্যাপ্লয়েড জীবের কি ঘটতে পারে? মায়োসিস ঘটতে পারে সেটা জাইগোটের পর, ঠিক আছে না? এবং উচ্চ শ্রেণীর ক্ষেত্রে সেটা পূর্বে সম্পূর্ণ হতে পারে এই মায়োসিস প্রক্রিয়াটা, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়ে নেব। এগুলো ততটা ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট গো ফর রিডিং দিলে একদম একদম কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা কিছু পড়বো না। এখান থেকে আমরা সময়টা বাঁচানোর জন্য আমি পড়ে দিচ্ছি না, তোমরা নিজ দায়িত্বে সুন্দরভাবে রিডিং পড়ে নিবা, ঠিক আছে না? এখানে দেওয়া
আছে জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান এখানে দেওয়া আছে। তো একটু এটা জাস্ট তোমরা হচ্ছে কি এনটিকে লিখি রাখি দাও, জাস্ট পড়ে নিবা। মায়োসিসের বৈশিষ্ট্য অল্প একটু আমাদের পড়তে হবে, যে হচ্ছে মায়োসিসের বৈশিষ্ট্যগুলো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। ডিপ্লয়েড জীবের মায়োসিস সাধারণত জন্ম মাতৃকোষে করতে পারে, যেটা আমরা একটু আগে পড়লাম। যেহেতু পড়লাম সেহেতু হচ্ছে আমরা আবার পড়ে নেব যে ডিপ্লয়েড জীবের মায়োসিস কোথায় সম্পূর্ণ হয়, জনন মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে। এই ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াসে দুবার এবং ক্রোমোজোম কি হতে পারে, একবার বিভাজিত হতে পারে। ফলে সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এগুলো পড়ে আসলাম। প্রোপেসের এক দীর্ঘস্থায়ী বিধায় 5টি উপপর্যায়ে বিভক্ত করা হয়। হোমোলোগাস ক্রোমোজোমে জোর বেঁধে বাইভ্যালেন্স সৃষ্টি করে, ঠিক আছে না। এই কথাটা এখান থেকে জানতে হবে ট্রু ফলসের জন্য। কাজমা সৃষ্টি এবং ক্রসিং ওভারে হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমে জিন বিনিময় ঘটতে পারে। জিন মানে কি, মানে হচ্ছে কি পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্য সন্তানদের দেহে বহন করায় জিনের কাজ, ঠিক আছে না। অর্থাৎ একটি মাতৃকোষে টুয়েন অর্থাৎ ডিপ্লয়েড হতে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হতে পারে এবং ক্রোমোজোম স্বতন্ত্র বিন্যাস এখানে থাকতে পারে এবং ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়া উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ হয় না, ঠিক আছে না। মায়োসিস শেষে সৃষ্ট নতুন কোষের নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে। বংশগতিতে বিশেষ প্রকরণ সৃষ্টিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। মিওসিস হলো জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টির একটি প্রধান উপায়। এখান থেকে জাস্ট এই পয়েন্টটা মনে রাখবো যে মিওসিস হলো জীবসমূহের মধ্যে কি বৈচিত্র্য সৃষ্টি একটি কি উপায় মাত্র হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে ফর্মেটে আমরা একদম চলে আসবো, ঠিক আছে না। আর এগুলো জাস্ট টুকটাক দেখে দিবা, মানে তোমার দেখলে হয়ে যাবে, ততটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে না। এই লেস দেন ইম্পর্টেন্ট এখান থেকে ট্রু ফলস আসতে পারে। তো এই পার্টটা থেকে ট্রু ফলস আসতে পারে, তো আমরা সুন্দরভাবে আমরা পড়ে নেব। দেন আমরা চলে আসি যে মায়োসিস প্রক্রিয়া অরিজিনাল প্রক্রিয়া চলে আসলাম। যে মায়োসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন ভার্সিটি চলে আসছিল যে মায়োসিস কোন ধরনের প্রক্রিয়া। মায়োসিস এক ধরনের তোমার কি অবিচ্ছিন্ন এবং কি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে অন্যতম হতে পারে। মায়োসিস প্রক্রিয়া একটি কোষ পরপর দুভাবে বিভক্ত হয়। কয়টি দুভাবে বিভক্ত হয়? দুইবার বিভক্ত হতে পারে। কোষ নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভক্তর উপর ভিত্তি করে মায়োসিস প্রক্রিয়াকে দুটি উপ পর্যায় বা পর্বে ভাগ করা হয়েছে। একটা মায়োসিস 1, একটা মায়োসিস 2। মায়োসিস 1 এর ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিত হয়, তাই একে রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। আর মায়োসিস 2 এর ক্রোমোজোম সংখ্যা এবং সমান থাকে, তাই একে সমীকরণ কোষ বিভাজন পড়ানো হতে পারে বা ইকুয়েশনাল কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এখান থেকে পড়বো আমরা যে হচ্ছে প্রত্যেক পর্বকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। মায়োসিস প্রক্রিয়ায় ডিএনএ দ্বিত্বন হয় এবং প্রোফেজ 1 এর পূর্বে সেটা সম্পূর্ণ হতে পারে। এবং পলিপ্লয়েড উদ্ভিদে মায়োসিস অন্তত জটিল বলে এখানে ডিপ্লয়েড উদ্ভিদের মায়োসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো। তো মায়োসিস প্রক্রিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে না, এর মধ্যে অন্যতম আছে। আর মায়োসিস 1 যাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, আর মায়োসিস 2 কে বলা হয় সমীকরণ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এবং এই মায়োসিসের আগে ইন্টারফেস প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস প্রক্রিয়া বলানো হতে পারে। মায়োসিস 1 কে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রোফেজ 1, মেটাফেজ 1 এবং অ্যানাফেজ 1 এবং টেলোফেজ হচ্ছে কি 1 হতে পারে। আবার প্রোফেজ 1 কে আবার 5 ভাগে ভাগ করা যায়। লেপটোটিন, জাইগোটিন, প্যাগাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস হতে পারে। এটা সুন্দরভাবে হচ্ছে ট্রিক্স দিয়ে মনে রাখবা যে লে যা দিয়ে মনে রাখবো, লে যা পে ডি ডা দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে না। অর্থাৎ লতে হচ্ছে লেপটোটিন, দতে জাইগোটিন, পতে প্যাকাইটিন, তোমার হচ্ছে কি ডিতে ডিপ্লোটিন আর ডতে হচ্ছে ডায়াকাইনেসিস, ঠিক আছে না। এটা ভাইয়ের ট্রিক্স, সুন্দরভাবে তোমরা মনে রাখবা। মনে রাখলে এইভাবে মনে রাখলে ডিরেক্ট মনে থাকবে, ঠিক আছে না। তারপর হচ্ছে মায়োসিস 2 কে আবার 4 ভাগে ভাগ করা যেতে পারে। সেই 4 প্রকারটা কি? প্রোফেজ 2, ঠিক আছে না। তারপর মেটাফেজ 2, অ্যানাফেজ 2 অ্যান্ড টেলোফেজ 2 হতে পারে। তো এই শ্রেণীবিভাগগুলো আমরা এখন একটু পর ভাইয়া তোমাদের সুন্দরভাবে একদম কোয়ালিটি সম্পূর্ণভাবে তোমাদের শেষ করে দেবে, সমস্যা নেই। আমরা জাস্ট খালি হচ্ছে আন্ডারলাইন করে নিই, জাস্ট ওয়েট। দেন আমরা চলে আসি মায়োসিস 1 এ চলে আসি। তো মায়োসিস 1 হচ্ছে প্রথম মায়োসিস বিভাজন প্রক্রিয়া। মায়োসিস কোষ বিভাজনে মায়োসিস 1 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। একে 4 ভাগে ভাগ করা যেতে পারে। প্রোফেজ 1, ঠিক আছে না? এবার প্রোফেজ 1 কে মায়োসিস প্রথম পর্যায় হলো প্রোফেজ 1। প্রোফেজ 1 এর পর্যায়টি মানে দীর্ঘ হতে পারে এবং মানুষের শুক্রাশয় এবং মাইটোটিক তোমার প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ, বিভাজন সম্পূর্ণ হতে সময় লাগে 1 মাস। জাস্ট খালি এটা জাস্ট খালি তোমরা জেনে রাখবা, ঠিক আছে না? একটু জেনে রাখলে হয়ে যাবে, ততটা ইম্পর্টেন্ট না। আবার প্রোফেজ 1 কে আবার তোমার কি 4 বা 5 ভাগে ভাগ করা যেতে পারে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। লেপটোটিন থেকে এতটুকু আমরা পড়ে নেব যে নিউক্লিয়াসের জল বিভাজনের মাধ্যমে শুরু হয় লেপটোটিন উপপর্যায়, ঠিক আছে না। এবং ক্রমাগত জল বিভাজনের ফলে চিকন সুতা ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। তো লেপটোটিনের পর্যায়ে তোমার কি অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা হতে পারে, এখানে জল বিভাজন সম্পূর্ণ হতে পারে। এখান থেকে জাস্ট এতটুকু মনে রাখবো, লেপটোটিন মানে যেখানে নিউক্লিয়ার জল বিভাজন সম্পূর্ণ হয় এবং লেপটোটিনের উপপর্যায় এখানে সম্পূর্ণ হতে পারে
জলবিয়োজন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে এবং রঞ্জক ধারণ ক্ষমতা এখানে সম্পূর্ণ হতে পারে। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ক্রোমোজোমগুলো আলোক অণুবীক্ষণিক দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমগুলো বহু ক্রোমোমিয়ার কয়েলিং এর জন্য মোটা ব্যান্ড হিসেবে লক্ষণীয় দেখা যায়। ক্রোমোজোমগুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে। জলবিয়োজন এবং ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। প্রাণীকোষ এই উপপর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয়ার এনভেলপ সন্নিকটে এক স্থানে এসে জড়ো হওয়ায় ক্রোমোজোমগুলো একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যেতে পারে। তো তোড়ার মতো দেখা যেতে পারে কোথায়? লেপ্টোটিনে দেখা যেতে পারে। তাই অনেক সময় একে কি বলা হয়? বুকেট বলানো হতে পারে এবং প্রাণীকোষে ক্রোমোজোমের প্রলাশ বিন্যাস দেখা যেতে পারে। তাহলে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে, ফুলের তোড়ার মতো দেখা যায় কোন পর্যায়ে? লেপ্টোটিন পর্যায়ে। এবং হচ্ছে কি প্রাণীকোষে ক্রোমোজোমগুলো প্রলাশ বিন্যাস দেখা যায় কোন পর্যায়ে? লেপ্টোটিন পর্যায়ে। এগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাকে আমি এখনো মানে হচ্ছে বুঝাইতে পারবো না। যখন না তোমার কোশ্চেন সলিউশন করে তোমাকে নিজে প্রুফ দেখাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে বুঝতে পারবো না। ঠিক আছে না? তো আমরা চলে আসি, নেক্সটে চলে আসি। এগুলো চিত্র লাগবে না ভাই, এগুলো হচ্ছে আমরা পড়বো না। টাটা বাই বাই বলে এদেরকে বিদায় করে দেবো। তো তারপর চলে আসলাম জাইগোটিনে চলে আসলাম, জাইগোটিনে। তো জাইগোটিন থেকে এতটুকু পরিণত হবে আমাদের যে এ পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে না? একটি জোড়া সৃষ্টি করতে পারে এবং হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ জোড়া সৃষ্টির কারণ। এছাড়া সৃষ্ট কার্য ক্রোমোজোম দ্বয় এক প্রান্ত হতে আরম্ভ করে অন্য প্রান্ত শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে আরম্ভ হয় দুদিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। দুটি হোমোলোগাস ক্রোমোজোম এর মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। এই কথাটা ইম্পর্টেন্ট, তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট, ঠিক আছে না? অর্থাৎ বলা হয় কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সেখানে বিভক্ত থাকতে পারে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায় এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভক্তি এখানে সূচনা ঘটতে পারে। তাহলে এখান থেকে এই ফরম্যাট থেকে এখান থেকে এতটুকুই আসবে যে জাইগোটিন থেকে এতটুকু কথা মনে রাখবো যে হোমোলোগাস ক্রোমোজোম এখানে দেখা যায় একটি জোড়া সৃষ্টি করতে পারে এবং দুটি হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস কথাটা ইম্পর্টেন্ট, যদি পারো তাহলে বানানটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এবং প্রতিটি জোড়া ক্রোমোজোম জোড়াকে কি বলা হয়? বাইভ্যালেন্ট বলানো হতে পারে এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল এখানে বিলুপ্ত করতে পারে। এই কথাগুলো জাস্ট এখান থেকে ওয়াও লেভেলে ইম্পর্টেন্ট, জাস্ট মুখস্থ করে নিবা, ঠিক আছে না? মুখস্থ করলে হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি প্যাকাটিন পর্যায়ে চলে আসি। প্যাকাটিন থেকে এতটুকুর মধ্যে পড়ে নেব আমরা যে প্যাকাটিন পর্যায় ক্রমাগত সংকোচনের ফলে উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা দেখা যেতে পারে। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, ঠিক আছে না? এবং প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত দেখা যেতে পারে। অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড বিভক্ত হয়। এদেরকে বলা হয় টেট্রাড বলা হয়। অর্থাৎ প্যাকাইটিনের পূর্বের প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। আর যদি ভিন্ন থাকে তাহলে সেটাকে বলা হয় কি? নন সিস্টার ক্রোমাটিড। তো মিল থাকাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড আর অমিল থাকাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আশা করি বুঝছো। এর উপপর্যায়ে শেষের দিকে বাইভ্যালেন্টের যেকোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে আরেকটি জোড়া লাগে, ফলে এই জোড়া স্থানে ইংরেজি এক্স আকৃতির বা ক্রস আকৃতির মতো দেখা যেতে পারে। দুটি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতি বা ক্রস চিহ্নের মতো জোড়া স্তরকে কি বলা হয়? কাজমা বলা হয়। তো এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল, তারা এটা একদম ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। ভার্সিটির ক্ষেত্রেও চলে আসছিল। তো সুন্দরভাবে আমরা পড়ে নেব যে হচ্ছে ইংরেজি এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো অবস্থান সৃষ্টি হওয়াকে বলা হয় দুটি নন সিস্টার ক্রোমাটিড প্রক্রিয়া বলা হয়। এবং এখানে তোমার কি হতে পারে? কায়াসমা সৃষ্টি হতে পারে এবং বহুবচনে সেটাকে কি বলা হয়? কায়াসমাটা বলানো হতে পারে। দুটি নন সিস্টার ক্রোমাটিড মধ্যে পরস্পর অংশ বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। কোনো বাইভ্যালেন্ট কাজমা একেবারে উৎপাদন না হতে পারে, আবার কোনো বাইভ্যালেন্ট সেখানে উৎপাদন হতে পারে। ততটা ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়বো না। ডিপ্লোটিন নিয়ে আমরা চলে আসলাম। তো ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো উপপর্যায়ে আরো খাটো এবং মোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কাজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণ একই সঙ্গে কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মধ্যে প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কাজমার মধ্যবর্তী অংশকে লুপ সৃষ্টি করতে পারে। কাজমাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তিকরণ প্রক্রিয়া বলা হয়। দুই বা ততোধিক বাহু পরস্পরে আবর্তনের ফলে পাশাপাশি 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং একটি মাত্র কাজমা সৃষ্টি করে। সেটা কত কোণে হতে পারে? 180 ডিগ্রি কোণে হতে পারে। যদি দুই বা ততোধিক যদি বাহু আবর্তন থাকে আর সেটা তখন 90 ডিগ্রি হবে কাজমাগুলো, ঠিক আছে না? আর যদি একটি থাকে তাহলে 180 ডিগ্রি হবে। এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা। আর এখান থেকে এই কোশ্চেনটা বেশি করে চলে আসে যে প্রান্তিকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় কোথায়? ডিপ্লোটিন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট এবং সেখানে লুপুরও সৃষ্টি হতে পারে। ডায়াকাইনেসিসে আমরা চলে আসলাম। ডায়াকাইনেসিস থেকে এতটুকু আমরা পড়ে নেব যে এর উপপর্যায় ক্রোমোজোমগুলো খর্বাকৃতি এবং মোটা হতে পারে। প্রান্তিকরণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোম ওপর ধাত্র জমা হয় বলে
তখন আর ক্রোমাটিডের বিভক্ত দেখা যায় না এক সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে আসে। এভ পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে না? এই শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপ এর অবিলুপ্ত ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রিওলে মেরুর দিকে আসতে পারে। এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো, ডায়াকাইনেসিস থেকে যে খর্বাকৃতি হতে পারে, এখানে প্রান্তিকণ প্রক্রিয়াও চলতে থাকে। এর শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ এবং অবিলুপ্ত ঘটতে পারে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে এখানে পৌঁছাতে পারে। এগুলো আমরা কিছুই পড়বো না, এগুলো হচ্ছে কি একদম ক্রস করে দেবো। তারপর আমরা চলে আসলাম মেটাফেজ 2 একে চলে আসলাম। তো এই মেটাফেজ 1 থেকে আমরা কিছুই পড়বো না। এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা যে অ্যানাফেজ একের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে কি অ্যানাফেজের একের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এই যে ক্রোমোজোমগুলো হচ্ছে বিভিন্ন VLJI আকৃতি দেখা দিতে পারে। VLJI হচ্ছে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যান্টেরোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে আর এখান থেকে ততটা পড়তে হবে না। টেলোফেজ 1 থেকে আমরা কিছুই পড়বো না। জাস্ট এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে টেলোফেজ 1 হলো মায়োসিসের শেষ পর্যায়, ঠিক আছে না? এবং এই পর্যায়ে তোমার রং ধারণ ক্ষমতা হ্রাস পেতে পারে। আর কিচ্ছু পড়তে হবে না, নো মানে না। বাকিটা তোমার রিডিং দিয়ে দিবা আর এই পার্টগুলো জাস্ট করে তোমরা হচ্ছে কি নোট ডাউন করে কনফার্ম করবা। ইন্টারকারেন্সিসে আমরা চলে আসলাম। ইন্টারকারেন্সিস সংখ্যাটা ইম্পর্টেন্ট। যে মায়োসিস প্রক্রিয়া, ঠিক আছে না? মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তি অন্তর্বর্তীকালীন মধ্যবর্তী সময়কে কি বলা হয়? ইন্টারকারেন্সিস প্রক্রিয়া বলা হতে পারে। এ পর্যায়ে তোমার হচ্ছে কি ডিএনএ প্রোটিন সংশ্লিষ্ট হয় এবং ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হতে পারে না। মিওসিস 2 তে চলে আসলাম। মিওসিস 2 থেকে ততটা ইম্পর্টেন্ট না, তো আমাদের কিছুই পড়তে হবে না। প্রোফেজ 2 এখানে দেওয়া আছে, তো সে শেষের দিকে নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার এনভেলপ করতে পারে, অদৃশ্য হয়ে যায়। এগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে না? এগুলো পড়তে হবে না। মেটাফেজ 2 হতে পারে, অ্যানাফেজ 2 হতে পারে, এখান থেকে আমরা কিছু পড়বো না। এই যে মেরুমুখী অঞ্চলকালীন সময়ে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমাটিডগুলো VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যান্টেরোসেন্ট্রিক দেখা দিতে পারে। এগুলো ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা হেডলাইনগুলো জাস্ট খালি মুখস্থ করলে একদম হয়ে যাবে, ঠিক আছে না? এই যে অ্যানাফেজ এখান থেকে এতটুকু পড়ে নেব যে টেলোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের জলবিভাজন ঘটে, ক্রোমোজোমগুলো সম্প্রসারিত হয় এবং সরু রঞ্জক ধারণ ক্ষমতা বিলুপ্তি হতে পারে এবং ফলে দেখা যেতে পারে। জাস্ট একটু একটু মুখস্থ করে নিলে একটু মুখস্থ করে নিবা বা একটু পড়ে নিবা, এগুলো হচ্ছে তোমাদের ব্রেনে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে না? এগুলো আমি পড়াই দিছি তোমাদের। তারপর এখানে মায়োসিসের গুরুত্ব বলতে এখানে আমরা হচ্ছে সিকিউর মতো করে মুখস্থ করবো না, জাস্ট এখান থেকে হেডলাইনগুলো মুখস্থ করে নিবা যে জনন কোষ সৃষ্টি করার জন্য মায়োসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার ক্ষেত্রে। তারপর হচ্ছে কি প্রজাতির স্বকীয়তা ঠিক রাখার জন্য, জীব বৈচিত্র্য সৃষ্টির জন্য, অভিব্যক্তির জন্য, গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধির জন্য এবং যৌনক্রমের জন্য, ঠিক আছে না? এবং মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় কোন সূত্রের সাহায্যে? মায়োসিস প্রক্রিয়ার সাহায্যে। যদি না যাইতো মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যাইতো না, যে কোন প্রক্রিয়ার সাহায্যে যদি না থাকতো, তাহলে মিওসিস প্রক্রিয়া যদি না থাকতো তাহলে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যাইতো না। এখানে 8 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর জাস্ট খালি তোমরা হচ্ছে কি এই যে হেডলাইনগুলো জাস্ট খালি তোমরা মুখস্থ করলে একদম হয়ে যাবে, ঠিক আছে না? জাস্ট হেডলাইনগুলো এখান থেকে মুখস্থ করে নিবা। বর্জ্যভাবে এখান থেকে ট্রু ফলস এখানে আসবে যে নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব, নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তো তারপর আমরা হচ্ছে একটা নতুন পার্টে আমরা ঢুকলাম। এই নতুন পার্টের নামটা হচ্ছে ক্রসিং ওভার। তো এই ক্রসিং ওভারটা আমাদের শেষ করে দিতে হবে। যে ক্রসিং ওভার একটা দেওয়া আছে যে মায়োসিস, আমরা সংজ্ঞাটা থেকে পড়ে নেব যে মায়োসিস একের প্যাকাটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশে বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার, ঠিক আছে না? এবং ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহ মূল বিন্যাস পরিবর্তন করতে পারে এবং এটা আবিষ্কার করেছেন থমাস হান্ট মুরগান। ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে এটা আবিষ্কার করেছেন কত সালে? 1909 সালে। বেসিক্যালি আমি হচ্ছে সাল মুখস্থ করতে বলি নাই, কিন্তু এই সালটা এখান থেকে ইম্পর্টেন্ট যে ক্রসিং ওভারকে আবিষ্কার করেছেন থমাস হার্ট মুরগান। ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার লক্ষ্য করেন এবং তিনি 1933 সালে নোবেল পুরস্কার পান। এবং এই সংখ্যাটা থেকে এখান থেকে ভেবে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে মায়োসিস একে প্যাকাটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোম দুটি নন সিস্টার, ঠিক আছে না, ভিন্ন ধর্মীয় ক্রোমাটিডের বিনিময়ে যেটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার সম্পূর্ণ হয় কোন পর্যায়ে? যে মিওসিস 1 না মিওসিস 2 পর্যায়ে সম্পূর্ণ হয়? অবশ্যই মিওসিস 1 পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। এগুলো ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা রিডিং দিবা উড়াধুরাভাবে। রিডিং দিলে বুঝতে পারবা যে আসলে এখানে কি বলছে। আমরা এগুলো একটাও পড়বো না, এগুলো আমাদের একটাও পড়তে হবে না। জাস্ট তোমরা এতটুকু রিডিং দিয়ে দিবা। আর হচ্ছে লাস্টের পার্টটা মনে রাখবা। লাস্টের পার্টটা থেকে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 23 থেকে 24 সালে রিসেন্ট ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো জেনেটিক ম্যাপ তৈরি করার জন্য কোশ্চেন পেপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। এবং ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে ভেরিয়েশন, তোমার জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিলে হয়ে যাবে। আর মনে হয় না যে এখান থেকে আমাদের কিছু পড়তে হবে। এখান থেকে আমরা কিছু পড়বো না। না, এখান থেকে কিছু মনে রাখবো না। জাস্ট 8 এবং 9 নাম্বার এই পয়েন্টটা দুইটা মনে রাখবা মেডিকেলের জন্য। এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এতটুকু পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে না? তারপর আমরা হচ্ছে কি ওভারঅল হচ্ছে আমরা কিন্তু অধ্যায় শেষ করে দিছি। আমরা একদম অধ্যায়ের একদম দফা রফা বানিয়ে দিছি। আজ আজকালই আমরা আরেকবার ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে হচ্ছে রিভিশন দিয়ে দিব, ঠিক আছে না?
তো আর বেসিক্যালি হচ্ছে ক্লাসটা হচ্ছে তোমার 20 মিনিট বা তোমার সর্বোচ্চ 25 মিনিট যাবে। দেন আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দেব। তো ভাইয়াকে আরেকটু কষ্ট করে তোমরা 5টা মিনিট সময় দাও। ভাইয়া তোমাদের একদম এই অধ্যায়টা একটু গুলাই তোমাদের শরবত করে মানে খাওয়াই দিবে, সমস্যা নেই। তো এখানে 2টা পার্ট দেওয়া আছে, মাইটোসিস দেওয়া আছে আর মায়োসিস দেওয়া আছে, ঠিক আছে না? এটা আমরা সুন্দরভাবে পড়বো। আর তারপর মাইটোসিস এবং হচ্ছে কি মায়োসিসের মধ্যে এটা পড়তে হবে আমাদের, ক্রোমোজোম এবং জিনের মধ্যে পার্থক্যটা আমরা পড়লে একদম সুন্দরভাবে এই অধ্যায়টা একদম শেষ করে দেব। তো মায়োসিস, একটা মাইটোসিস দেওয়া আছে, একটা মায়োসিস দেওয়া আছে। তো মায়োসিস হচ্ছে তোমার হচ্ছে কি জীবের দেহকোষে সংঘটিত হয়, ফলে দেহের বৃদ্ধি এখানে সম্পূর্ণ হতে পারে। অপরদিকে মায়োসিস প্রক্রিয়াটা হচ্ছে মাতৃকোষে সম্পূর্ণ হয়, ফলে গ্যামেট সৃষ্টি হতে পারে, ঠিক আছে না? ইম্পর্টেন্ট, কিন্তু পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এভাবে কোশ্চেন চলে আসবে যে মায়োসিস কোথায় সংঘটিত হয়, দেহকোষে সংঘটিত হতে পারে, যার ফলে দেহ বৃদ্ধি সম্পূর্ণ হয়। আর মায়োসিস প্রক্রিয়া হচ্ছে জনন কোষে সম্পূর্ণ হতে পারে, তাই গ্যামেট এখানে সৃষ্টি হতে পারে। পয়েন্ট, ঠিক আছে না? তারপর হচ্ছে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তোমার হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে মাতৃকোষে বিভাজিত হয়, দুটি আপত্য কোষ সৃষ্টি করতে পারে। কয়টি আপত্য কোষ সৃষ্টি করতে পারে? 2টি। আর মায়োসিস প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজিত হয়, 4টি আপত্য কোষ সৃষ্টি করতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 1, এখান থেকে 2টি আসবে। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে তোমার হচ্ছে কি এখান থেকে মায়োসিস প্রক্রিয়ার ক্ষেত্রে 4টি আপত্য কোষ সেখানে সৃষ্টি হবে। এখানে 2 মনে রাখবা, আর এখানে 4 সংখ্যাটা মনে রাখলে একদম হয়ে যাবে, ধুমধাম ক্লিয়ার। তারপর হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো যে এই বিভাজন উৎপন্ন আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। আর আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকতে পারে? অর্ধেক থাকতে পারে। এখান থেকে জাস্ট এতটুকুই আমরা মনে রাখলে একদম একদম ক্লিয়ার সিম্পল হয়ে যাবে, ঠিক আছে না? এখান থেকে জাস্ট এতটুকু আমরা মনে রাখবো। তাই কি বলা হয়? সমীকরণ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। তারপর হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে তোমার হচ্ছে কি পূর্বে ইন্টারফেস পর্যায়ে সংঘটিত হয়, আর মায়োসিস প্রক্রিয়া ইন্টারফেস পূর্বে সংঘটিত হতে পারে। এটা হচ্ছে পূর্বে সম্পূর্ণ হয়, আর এটা পূর্বে ইন্টারফেস প্রক্রিয়া ক্ষণস্থায়ী সম্পূর্ণ হতে পারে। এটা মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে দীর্ঘস্থায়ী, আর মায়োসিস প্রক্রিয়া হচ্ছে কি ক্ষণস্থায়ী সম্পূর্ণ হয়। মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে সমস্ত হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ না থাকায় সিনাপসিস এখানে ঘটে না, ফলে বাইভ্যালেন্ট এখানে সৃষ্টি করতে পারে না। অপরদিকে মায়োসিস প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে কি সিনাপসিস ঘটে এবং সেখানে বাইভ্যালেন্ট সৃষ্টি হতে পারে। ইম্পর্টেন্ট, মাইটোসিস প্রক্রিয়ায় কোনো কোর্সিং ওভার সম্পূর্ণ হয় না, ফলে জিনের সজ্জা বিন্যাসে কোনো পরিবর্তন হয় না। এখান থেকে এতটুকু পড়তে হবে। আর অপরদিকে হচ্ছে মায়োসিস প্রক্রিয়ায় কোর্সিং ওভার সৃষ্টি হয়, ফলে সেখানে সজ্জা বিন্যাসে পরিবর্তন ঘটতে পারে। বিবর্তন এবং ক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই, কিন্তু কিন্তু মায়োসিস ক্রসিং ওভারের ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি পায়। তাই মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করার জন্য মায়োসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বা বিবর্তনে যৌনক্রমের পথকে সুগম করতে পারে, ঠিক আছে না? সাধারণত প্রোপেস ক্রোমোজোমে ক্রোমোমিয়ার এখানে দেখা যেতে পারে না মায়োসিস পর্যায়ে। আর অপরদিকে মায়োসিস পর্যায়ে তোমার হচ্ছে কি ক্রোমোমিয়ার দেখা যেতে পারে। নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা হচ্ছে দীর্ঘস্থায়ী মায়োসিস প্রক্রিয়া, আর নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা স্বল্পস্থায়ী হচ্ছে কি মিয়োসিস প্রক্রিয়া। মেটাফেজ সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়, আর মেটাফেসে একে সেন্ট্রোমিয়ার বিভক্ত হতে পারে। ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেস দশায় সম্পূর্ণ হয়, আর ডিএনএ রেপ্লিকেশন প্রোফেস দশায় সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে। ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেস দশা সম্পূর্ণ হয় কিসের ক্ষেত্রে? মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে। আর ডিএনএ রেপ্লিকেশন প্রোফেস পর্যায়ে সম্পূর্ণ হয় মিওসিস প্রক্রিয়ার ক্ষেত্রে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার এবং ক্রোমোজোম কয়বার বিভক্ত হতে পারে? হচ্ছে হচ্ছে একবার বিভক্ত হয়। আর এখানে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম কি 2বার বিভক্ত হতে পারে। এই পার্টটা কিন্তু ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। এই পার্টটা আমরা জাস্ট খালি আমরা মুখস্থ করে নেব। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড হচ্ছে যে কোনো কোষে সম্পূর্ণ হতে পারে, আর এখানে শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষে সম্পূর্ণ হয় না। তারপর মেন্ডেলের সূত্র মায়োসিস প্রক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করা যায় না, মিওসিস প্রক্রিয়া ব্যাখ্যা করা যায়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। 14 নম্বর পয়েন্টটা ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে না? এই 14 নম্বর পয়েন্টটা ভালোভাবে মনে রাখলে একদম হয়ে যাবে। ওভারঅল হচ্ছে আমরা হচ্ছে এই বক্সটা আমরা সম্পূর্ণ আমরা ক্লিয়ার করে নিলাম। এই বক্সটা কিন্তু তোমার হচ্ছে কি মেডিকেল বলো বা হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে বলো, এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এটা একদম মাস্ট টু নো। এখান থেকে আমাদের জানতে হবে, এটা রিভিশন আমাদের করতেই হবে। রিভিশন প্রসেসটা আমাদের কি করতে হবে? চালিয়ে যেতে হবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সটে কি দেওয়া আছে? ক্রোমোজোম আর জিনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তো এটা লেস দেন ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট না। তাও আমি পড়াই দিচ্ছি, তাও সুন্দরভাবে তোমরা হচ্ছে কি সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। 5 স্টার ইম্পর্টেন্ট ট্রু ফলসের জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেব। তো জিনটা কি? আসলে জিনটা আসলে তোমার কি? ঠিক আছে না? যে ডিপ্লয়েড কোষের দুটি এলিলিক জোড়াকে কি বলা হয়? জিন জোড়া অবস্থানকে বলা হয় জিন। আর অপরদিকে ডিপ্লয়েড কোষে হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় ক্রোমোজোম। তো জিনের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টিকালে এলিলিক জিন জোড়া ভেঙে পৃথক হয়ে যায়। আর এখানে তোমার হচ্ছে কি ক্রোমোজোম সৃষ্টিকালে হোমোলোগাস ক্রোমোজোম জোড় ভেঙে পৃথক গ্যামেট সৃষ্টি করতে পারে। ক্রোমোজোম গ্যামেট গঠনের সময় ক্রোমোজোমগুলো স্বাধীনভাবে অসঞ্চারিত হয়। অপরদিকে
গ্যামেট গঠনের সময় জিনসমূহ একে অপরের সাথে তোমার সংযুক্ত হতে পারে। ক্রোমোজোম দুটি গ্যামেটের মিলনে হোমোলোগাস ক্রোমোজোম পুনরায় জোড়া সৃষ্টি করতে পারে। আর দুটি মিলনে দুটি গ্যামেট মিলনে এলিলিক জিন একসাথে বিন্যস্ত হতে পারে। ক্রোমোজোমের সকল অবস্থান এদের অস্তিত্ব বজায় রাখে। আর আর জিন সহ সকল অবস্থান এদের অস্তিত্ব বজায় রাখতে পারে। ততটাই ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট পড়াই দিলাম। সুন্দরভাবে পড়াই দিলাম, চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম। তো আশা করা যায় সুন্দরভাবে তোমরা হচ্ছে কি অধ্যায়টা সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ সহকারে করবা। আর হচ্ছে সুন্দরভাবে হচ্ছে নোট ডাউন করে নিবা। আর এখান থেকে মানে হচ্ছে এখান থেকে এতটুকু পড়ে নিবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখান থেকে এতটুকু পড়তে হবে যে পেঁয়াজের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কতটি থাকতে পারে? 16টি থাকতে পারে। 16টি, এই 16 কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না? পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16টি হতে পারে। তো 8 গুণন 2 করলে 16 পাওয়া যায়। এইভাবে মনে রাখবো আমরা। বা 8 যোগ করলে 16 পাওয়া যায়। ফাজলামি করতেছি তোমাদের সাথে, বুঝছো? বাদ দাও। জাস্ট এতটুকু মনে রাখবা যে পেঁয়াজের মূলে কতটি ক্রোমোজোম থাকতে পারে? 16টি ক্রোমোজোম থাকতে পারে। এখান থেকে আমরা এতটুকু আমরা কি করব? মনোযোগ সহকারে আমরা টিম করে নেব, ঠিক আছে না? আর ওভারঅল এগুলো আর কিছু মুখস্থ করতে হবে না। এগুলা সারসংক্ষেপ দেওয়া আছে, সুন্দরভাবে সারসংক্ষেপটা সুন্দরভাবে ধরে নিবা। আর রিভিশন সুন্দরভাবে দিলে তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে না? আর লাস্টে তোমার এই যে তোমার হচ্ছে এক্সট্রা যে ইনফরমেশন গুলো আছে, এগুলো মাস্ট টু নো। এগুলো হচ্ছে মেডিকেলের জন্য একদম ফরজে আইন। মেডিকেলের জন্য একদম মাস্ট টু নো, একদম তোমাকে জানতে হবে। ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট, ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যা আমি পড়াই দিছি না কেন, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে না? জাস্ট তুমি জাস্ট খালি 5টা মিনিট সুন্দরভাবে হচ্ছে এটা গো থ্রু করলে বা রিভিশন দিলে একদম বুঝতে পারবা যে এখানে যা পড়াই দিছি এগুলো সব আমাদের পড়তে হবে। তো ক্লাস শেষ করার পর পিডিএফ আমি সুন্দরভাবে তোমাদের এখানে দাগাই দেবো। দাগাই দেওয়ার পর তোমাদের গ্রুপে আমি সাবমিট করে দেবো বা ওয়েবসাইটে তোমার দেওয়া থাকবে। তো সুন্দরভাবে পড়াশোনা আমরা করবো। আর দিন শেষে আমাদের স্বপ্নটা আমাদের বাস্তবায়ন করতে হবে। ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর স্বপ্ন জয়ের আশায় আমরা হচ্ছে কি প্রতিযোগিতার মধ্যে লেগে থাকবো, ঠিক আছে না? আর নিজের প্রতি যত্নশীল হও। এই সময় সুস্থ থাকতে হবে, মন ভালো রাখতে হবে। মনের পাশাপাশি পড়াশোনাকে একটু আমাদের কি আ ভালোভাবে করতে হবে। তো আমরা সময় নষ্ট করব না। আর মন খারাপ করে থাকবো না। সবসময় চিল মুডে থাকবো, পড়াশোনা করব, টেনশন করব না। ঠিক আছে না? তো আমার প্রতি যত্নশীল হবো। আর সবসময় নামাজ পড়ব। তো দেখা হচ্ছে হচ্ছে এই হচ্ছে তোমাদের আ অধ্যায়টা তো আমি শেষ করে দিলাম। গাজী গা গা আজমল হাসান স্যারের বই থেকে। তো কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে কোশ্চেন ব্যাংকের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুন্দরভাবে পড়াশোনা করবা। আর প্রচুর পরিমাণে এক্সাম দাও। আর সুন্দরভাবে হচ্ছে পড়াশোনা করো। টাটা। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা। আল্লাহ হাফেজ। বাই, বাই। সি ইউ।